আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। আমি সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। প্রথমে আমরা আসি স্প্রেডশিট। স্প্রেড অর্থ ছড়ানো এবং শীট অর্থ পাত। স্প্রেডশিট শব্দ অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। স্প্রেডশিটের অভ্যন্তরীণ অর্থ হল ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়ে থাকে। তবে বর্তমানে এর স্থান দখল করে নিয়েছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম, যার মধ্যে আমরা স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক কাজ সম্পন্ন করতে পারি। বিভিন্ন ধরনের স্প্রেডশিট প্রোগ্রাম রয়েছে। ভিসিক্যালক এটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম এবং এটি হচ্ছে বিশ্বের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম। এর নাম হচ্ছে ভিসিক্যালক। ওপেন অফিস এটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম। তারপর আছে কেসপেড, এটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম। এবং মাইক্রোসফট কোম্পানির এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল। আমরা এই সফটওয়্যারগুলো দ্বারা খুব সহজেই গাণিতিক সমস্যা সমাধান করতে পারি এবং আমরা এখানে স্বয়ংক্রিয়ভাবে সূত্র ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ সব ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে। এটি হচ্ছে এক্সেলের উইন্ডো। এক্সেল প্রোগ্রাম চালু করার পর আমরা উইন্ডো আমাদের সামনে আসবে। এটিকে বলা হয় এক্সেলের উইন্ডো। উপরে বাম পাশে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় অফিস বাটন। এবার বাটনটি হচ্ছে অফিস বাটন। আমরা এই অফিস বাটন ব্যবহার করে নতুন ওয়ার্কবুক খোলা, পূর্বের ওয়ার্কবুক খোলা, ওয়ার্কবুক সংরক্ষণ এবং আরো অনেক কাজ করতে পারি এই অফিস বাটন ব্যবহার করে। উপরে আমরা আরো একটি বার দেখতে পাচ্ছি। এই বারটি হচ্ছে কুইক অ্যাক্সেস বার। আমরা যে কমান্ডগুলোকে বেশি ব্যবহার করি ওই কমান্ডগুলো থাকে হচ্ছে আমাদের এই কুইক অ্যাক্সেস বার। একদম উপরে বুক 1 লেখা আছে, এটি হচ্ছে টাইটেল বার। এটা হচ্ছে কি বার? টাইটেল বার। এখানে ওই ওয়ার্কবুকটির শিরোনাম থাকে। তারপর আছে আমি এটা মেনু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মেনু বার। এখানে একটু কমান্ড রয়েছে। মেনু বার। তারপর আমরা এখানে অনেকগুলো কমান্ড দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো কমান্ড গুচ্ছাকারে সাজানো রয়েছে। আমরা এই কমান্ডগুলোকে বলি একত্রে রিবন। রিবন। এখানে অনেকগুলো কমান্ড গুচ্ছাকারে সাজানো রয়েছে। এটি হচ্ছে ফর্মুলা বা ফাংশন। এখানে আমরা সূত্র ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের গাণিতিক কাজ সম্পন্ন করতে পারি। এটা হচ্ছে এই ফর্মুলা বা ফাংশন। এটি হচ্ছে এ বি সি ডি বিভিন্ন ই এফ জি রয়েছে। এটি হচ্ছে কলাম টাইটেল। উপর থেকে
নির্দিষ্ট পর্যন্ত যে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একটি কলাম এবং প্রত্যেকটি কলামে একটি করে নিজস্ব নাম রয়েছে। মাইক্রোসফট এক্সেল 2007-এ 16,384টি কলাম রয়েছে। এগুলো 1 2 3 4 5 6 7 এগুলো একটি 39 পর্যন্ত একটি কলাম, এমন কলাম রয়েছে মাইক্রোসফট এক্সেলে 16,384। প্রত্যেকটি কলামের একটা নিজস্ব নাম আছে। এই হচ্ছে একটি কলাম, বি হচ্ছে একটি কলাম এবং সি হচ্ছে একটি কলাম। এগুলো হচ্ছে কলামের নাম। এই ভাগটিকে আমরা এগুলো আমরা বলতে কি কলাম হেডিংস। তারপর আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর নিচে অসংখ্য এমন সংখ্যা রয়েছে। এটা হচ্ছে রো হেডিংস। এক্সেলে অসংখ্য রো রয়েছে, প্রত্যেকটা রো এর একটা নিজস্ব নাম রয়েছে। এক্সেল 2007-এ রো এর সংখ্যা হচ্ছে 10,38,576। এক্সেল 2007-এ এরকমের যে লাইনগুলি বাম থেকে ডান পর্যন্ত যে লাইনগুলি দিয়েছে এগুলো হচ্ছে একটি রো। এরকমের রো রয়েছে 10,48,576টি রো রয়েছে বা সারি রয়েছে। তো 1 2 3 4 এগুলো হচ্ছে একটি সারির নাম। এটা হচ্ছে দেখি কি এটা শীট ট্যাগ। এখানে একটা ওয়ার্কবুকে অনেকগুলো শীট রয়েছে। এখানে শীট আমরা দেখতে পাচ্ছি শীট 1 শীট 2 শীট 3 এটা হচ্ছে শীট ট্যাগ। এখানে আমরা আমাদের ওয়ার্কবুকে কতগুলো শীট রয়েছে আমরা সেটা জানতে পারি। আমরা এবার আলোচনা করি কিছু গণিতের প্রশ্ন নিয়ে। এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম যে বারে লেখা থাকে সেই ভাগে কি বলে? আমরা জেনে গিয়েছি যে কুইক অ্যাক্সেস টুলবার, মেনু বার, ফর্মুলা। তাহলে আমাদের উত্তর হবে, তার আগে আমরা দেখে নিই যে মাইক্রোসফট এক্সেল উইন্ডোর উপরে বুক 1 লেখা যে টাইটেল বারটা রয়েছে, যেখানে ওই ওয়ার্কবুকের শিরোনাম থাকে, আমরা এটিকে বলি টাইটেল। আমাদের উত্তর হবে টাইটেল। ওয়ার্কবুকের উপরে যে শিরোনাম থাকে এই বারটিকে বলা হয় টাইটেল বার। এখানে এই ওয়ার্কবুকে টাইটেল এখানে থাকে। আমরা যে নামে এই ফাইলটা সেভ করব ওই নামটা এখানে শো করবে। এক্সেলে কয়ভাবে যোগ করা যায়? আমরা জানি যে এক্সেল প্রোগ্রাম দিয়ে সংখ্যাভাবে যোগ বিয়োগ করা যায়, তবে এক্সেলে যোগ করা যায় কয়েকভাবে। এখানে দেওয়া আছে 2 ভাবে, 3 ভাবে, তারপর আছে এখানে 4 ভাবে, তারপর এখানে আছে 5 ভাবে। তবে এক্সেলে কয়েকভাবে যোগ করা যায়। তারপর একটি হচ্ছে ফাংশন ব্যবহার করে। ফাংশন হচ্ছে যেমন আমরা এখান থেকে এই পর্যন্ত যোগ করব। এই আমাদের এই কলামটা কলাম হচ্ছে f, এই কলামটা হচ্ছে f1 f2 f3 f4 f5। আমরা f4 থেকে f5 পর্যন্ত যোগ করতে চাই। তাহলে কি করতে হবে? এই যে এখানে বার রয়েছে ফর্মুলা বার, এই ফর্মুলা বার আমরা কি করব? এই ফাংশন লিখে যোগ করব। তো ফর্মুলা বার তাহলে মাত্র যোগ করতে হলে প্রথমে কি করতে হবে? সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিয়ে আমরা যেখান থেকে যে পর্যন্ত যোগ করব সেই সেলগুলির নাম লিখতে হবে। f1 f2 f3 এবার আমরা f1 f2 f3 f4 f5 এখানে লিখে এন্টার চাপ করলে প্রথমে আমাদের যোগফল চলে আসবে। এটা সিস্টেম রয়েছে। আরেকটা সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে ফর্মুলা ব্যবহার। যেমন আমি এখানে যোগ করেছিলাম, যেমন প্রত্যেকটা সেলের নাম দিয়েছিলাম f1 f2 f3 f4 f5 দিয়েছিলাম। তবে এখানে আমরা সবগুলো সেলের নাম লিখব না। প্রথম সেলটা লিখব, লাস্ট সেলটা লিখব। প্রথম সেল, লাস্ট সেল, f1 f2। আমরা এখানে f1 f5, f1 থেকে f5 আমরা এখান থেকে f1, তবে আমরা যখন এখানে সমস্যা চিহ্ন দিয়েছিলাম তো এই ক্ষেত্রে আমাদের সমস্যা চিহ্নের পাশাপাশি কি করতে হবে?
সাম লিখতে হবে। সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে f1 গুণ দিয়ে f5, f1 f5, তার মানে f1 থেকে f5 পর্যন্ত কি হয়ে যাবে, যতগুলো সেল রয়েছে এর মাঝখানে সবগুলো যোগফল আমাদের নিচে চলে আসবে অটোমেটিক। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফাংশন। ফাংশনের প্রত্যেকটা সেলের নাম লিখতে হয়, তবে ফর্মুলার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সেলের নাম লিখতে হয় না, ফার্স্টটা লাস্টটা লিখে এন্টার দিলে যোগফল অটোমেটিক চলে আসে। এখানে আমরা বলি যে ফর্মুলা হচ্ছে ফাংশনের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা কি পেলাম যে এই একটি ফাংশন এর মধ্যে যোগ করা যায়, ফর্মুলা এর মধ্যে যোগ করা যায়, দুটো কিন্তু বিনা সূত্র, তবে দুটার মাধ্যমে কিন্তু আমরা যোগ করতে পারি। তাহলে আমরা এখন বলতে পারি যে x প্লাস যোগ করা যাবে কবে, 2 ভাগে। স্প্রেডশিট কি ধরনের সফটওয়্যার দেখি আমরা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার, অপারেটর সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, আগে আমরা জানি সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায়। সফটওয়্যারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যে সফটওয়্যার আইসিটি ডিভাইসগুলোর মধ্যে কাজের পরিবেশ সৃষ্টি করে, আমরা ওই ধরনের সফটওয়্যারগুলোকে বলি সিস্টেম সফটওয়্যার। যে সফটওয়্যার ছাড়া ওই ডিভাইসটি অচল, চলবে না। আরেকটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্রোগ্রাম ব্যবহার করে থাকি, আর এই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে যেহেতু স্প্রেডশিট প্রোগ্রাম আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য ব্যবহার করে থাকি, গাণিতিক কার্যাবলী করার জন্য আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে থাকি, তাই আমরা সহজে বলতে পারি যে স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? দেখি আমাদের অপশনগুলো। অ্যাক্সেস প্রোগ্রাম, ইন্টারনেট, আউটলুক, স্প্রেডশিট। আমরা জানি যে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায়, গাণিতিক কাজ সম্পূর্ণ করা যায়। আমাদের উত্তর হবে স্প্রেডশিট প্রোগ্রাম। বিসিক্যাল কত শতকে উদ্ভাবিত হয়? 90 দশকে, 60 দশকে, 70 দশকের শেষের দিকে, 21 শতকে। আগামী জানি বিসিক্যাল বিসিক্যাল এটি হচ্ছে একটি স্প্রেডশিট প্রোগ্রাম। বিশ্বের প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে বিসিক্যাল। এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশ করা যায় এবং এই বিসিক্যাল উদ্ভাবিত হয় 70 দশকের শেষের দিকে। আমরা দেখছি নাম্বার প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম। আমরা পূর্বে বলে ফেলেছি যে প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে বিসিক্যাল, এক্সেল, এমএস, ওপেন অফিস। বিসিক্যাল হচ্ছে প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম। এটি 70 দশকের শেষ দিকে উদ্ভাবিত হবে। এর আগে হিসাব নিকাশের জন্য কোনো সফটওয়্যার বা স্প্রেডশিট প্রোগ্রাম ছিল না। স্প্রেডশিট ওয়ার্কশিটে যে ছোট ঘর থাকে সেগুলো কি বলা হয়? আচ্ছা, সেল, সারি,
দেখি সেল সেল হচ্ছে এক্সেল প্রোগ্রামের বা স্প্রেডশিট প্রোগ্রামের কলাম এবং সারির সংযোগ স্থলকে সেল বলে বা ঘর বলে। যেমন কলাম এ, সারি 1, তো A1 আমাদের এই সেলটির নাম হবে A1। তাহলে কলাম এবং সারি সি, কলাম সি যদি 3 হয়, 3 বরাবর কলাম সি আর 3, তাহলে আমাদের এই ঘরটির নাম হবে C3। কলাম এবং সারির সমন্বয়ে বা কলাম বা সারির সংযোগ স্থলকে সেল বলে। তাহলে এ হচ্ছে কলাম, সি হচ্ছে সারি, কলাম এবং সারির সংযোগ স্থল হচ্ছে এটার নাম হচ্ছে A1। A1 হচ্ছে একটি সেল। এই রকমের আমাদের স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য সেল বা ঘর রয়েছে। তাহলে স্প্রেডশিট ওয়ার্কশিটের যে ছোট ঘর থেকে আমরা কি করি, সেল করি। একটি স্প্রেডশিট প্রোগ্রামে সেল সংখ্যা হচ্ছে ১৭১৭,৯৯,৬৯,১৮৪। আবার বলছি ১৭১৭,৯৯,৬৯,১৮৪ সেল রয়েছে। এগুলো থেকে একটি সেল এবং প্রত্যেকটা সেলের একটা নিজস্ব নাম রয়েছে। একটি সেলের নামের সঙ্গে একটা সেলের নাম কখনোই মিলবে না। নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা হয় কোন বাটনের সাহায্যে? টাইটেল বার, শিট ট্যাব, প্রবেশ বাটন, উইন্ডো। আগে আমরা দেখি, আমরা এখানে একটি এক্সেলের উইন্ডো দেখতে পাচ্ছি। নতুন এক্সেল ওয়ার্কবুক খোলার জন্য আমাদের এই জায়গায় বাটন রয়েছে। আমরা বাটনে বলি অফিস বাটন। ওই বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করলে আমাদের একটি নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে যাবে। আমরা অফিস বাটন ব্যবহার করে নতুন একটি ওয়ার্কবুক ওপেন করতে পারি। অফিস বাটনের নিউতে ক্লিক করলে আমাদের একটি নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে যাবে। তাহলে আমরা করতে হবে অফিস বাটন, আর অফিস বাটন ব্যবহার করে নতুন একটি ওয়ার্কবুক ওপেন করতে পারি। নিচের কুটি দ্বারা সেল ঠিকানা বোঝায়। C5, 5C, 55, AC। আমরা সেল কি জানি? সেল হচ্ছে কলাম এবং সারির সংযোগ স্থলকে সেল বলি। আমরা দেখতে পাচ্ছি সি কলাম, সারি 5, সি এবং 5। এই সি কলাম এবং 5, সি এবং 5 কলাম মিলে কি হয়? C5। এবং কলামের নামকরণগুলো সাধারণত এভাবে করা হয়, আগে কলামের নাম, তারপর হচ্ছে সারির নাম। এখানে কলামের নাম হচ্ছে সি, আর সারির নাম হচ্ছে 5, তো C5। আমাদের এখানে আছে C5 আর 55, কখনো 55 সেলের নাম হতে পারে না। একটি কলামের নাম থাকবে এবং একটি সারির নাম থাকবে। তো আগে থাকবে কলামের নাম, পরে থাকবে সারির নাম। যেমন এখানে 5C দিয়ে আগে আছে সারির নাম, পরে আসছে কলামের নাম। তাহলে এইভাবে কিন্তু কলামের নাম হতে পারে না। আগে হবে কলামের নাম, পরে হবে সারির নাম। দেখেন কলাম হচ্ছে C এবং 5, তাহলে এই কলামের নাম হবে C5। তার মানে এখানে সূত্রটি হবে C5। ক্লিয়ার? ফর্মুলা মানে কি থাকে? সেল অবস্থান এবং সেলের বিষয়বস্তু, শিরোনাম, বাটন, ওয়ার্ড। আগামী দিনে নেই ফর্মুলা বার। ফর্মুলা বার হচ্ছে এক্সেল উইন্ডোর
এই ঘরটিকে ফর্মুলা বার বলা হয়। fx ফাংশন fx বার পাশে যে ফাঁকা জায়গাটা আছে সমসরণ চিহ্ন, এখানে সমসরণ চিহ্ন দিয়ে আমাদের ফর্মুলা লিখতে হয়। এই বারটি হচ্ছে একটি ফর্মুলা বার। এখানে ফর্মুলা লিখে আমরা স্বয়ংক্রিয়ভাবে যোগ বিয়োগ বিভিন্ন ধরনের গাণিতিক কাজ করতে পারি। এই ফর্মুলা বারে যখন আমরা কোনো সেলে ক্লিক করব, এই সেলটির অবস্থান এবং সেলের বিষয়বস্তু এই ফর্মুলা বারে শো করবে। তাই আমরা বলতে পারি যে ফর্মুলা কি থাকে, ফর্মুলা কি সেলের অবস্থান, সেটা কোন জায়গায় আছে, কোথাও সেলের একটা জিনিসের নাম রয়েছে, সেলটি কোন জায়গায় আছে এবং সেলের বিষয়বস্তু। তাহলে উত্তরটি হবে কি সেলের অবস্থান এবং সেলের বিষয়বস্তু। সাধারণত ফর্মুলা কি থাকে সেলের অবস্থান এবং সেলের বিষয়বস্তু। ওয়ার্কশিটে সেল অপশনটি কোথায় থাকে? সেল অফিস বাটনে, ফাইলে এবং ছক। ওয়ার্কশিটের সেভ অপশনটি কোথায় থাকে? আগে আমরা জানি সেভ, সেভ মানে সংরক্ষণ। কম্পিউটারে স্প্রেডশিট প্রোগ্রামে কাজ করার সময়ও আমরা যে ওয়ার্কবুক নিয়ে কাজ করব সেই ওয়ার্কবুকটিকেও সংরক্ষণ করে রাখা যায় এবং একবার ওয়ার্কবুক কাজ করে সেইটিকে বারবার ব্যবহার করা যায়। ওয়ার্কবুক কাজ করার সময় সেই ফাইলটিকে পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য সংরক্ষণ করার প্রয়োজন হয়। আর আমরা সেই ওয়ার্কবুককে সেভ করে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারি। সেভ হচ্ছে সমান করা, একটি ফাইলকে বারবার ব্যবহার করার জন্য সেভ করতে হয়। এখন সেভ অপশনটি থাকে মাইক্রোসফট এক্সেল উইন্ডোর অফিস বাটনের সেভ, ওই বাটনের সেভ, ওই বাটনের সেভে ক্লিক করলে আমাদের এক্সেল ফাইলটি সেভ হয়ে যাবে এবং আমরা পরবর্তী সময়ে যখন প্রয়োজন হবে তখন আমরা এই ফাইলটিকে ব্যবহার করতে পারব। হিসাব রাখার চেষ্টায় মানুষ প্রথম কি আবিষ্কার করে? স্প্রেডশিট, কম্পিউটার, আকাশ, ক্যালকুলেটর। আমরা জানি অনেক আগে মানুষকে হিসাব রাখার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। গাছের বাকলে, পাথরের গুহায় চিহ্ন কেটে এটে হিসাব রাখত। কিন্তু বর্তমান সময়ে আমরা অনেক সহজেই স্বয়ংক্রিয়ভাবে হিসাবের কাজ সম্পন্ন করতে পারি। তবে বিশ্বের প্রথম হিসাব রাখার জন্য যে যন্ত্রটি আবিষ্কার হয় সেটি হচ্ছে এটা হচ্ছে একটি গণনা যন্ত্র। এর সাহায্যে ছোটখাটো যোগ বিয়োগের কাজ করা যায়, ছোটখাটো হিসাব নিকাশের কাজ করা যায়। এর নাম হচ্ছে অ্যাবাকাস। তাহলে উত্তরটি হবে অ্যাবাকাস। এটি হচ্ছে চীনে তৈরি একটি গণনা যন্ত্র। এর সাহায্যে ছোটখাটো গাণিতিক কাজ করা যায়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি? অনেক সহজ একটা প্রশ্ন, আমরা সবাই জানি ভিসিক্যাল, এমএস এক্সেল, ওপেন অফিস, লোটাস 1 2 3। শুরু দিতে হবে এমএস এক্সেল। আমরা এখানে এক্সেল বলে দেখতে পাচ্ছি। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এক্সেল প্রোগ্রাম হচ্ছে এমএস এক্সেল। এটি মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে এবং সারা বিশ্বের 80% অধিক মানুষ মাইক্রোসফট কোম্পানির অফিস প্রোগ্রাম ব্যবহার করে থাকে হিসাব নিকাশের কাজ এবং অন্যান্য কাজ করার জন্য। এমএস এক্সেল। এক্সেল প্রোগ্রামে চার্ট ব্যবহার করে আমরা কোন হিসাবকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, কোন তথ্যকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এই চার্ট বা ডায়াগ্রাম ব্যবহার করে।
ভিউ বাটনে, রিবনের ইনসার্ট বাটনে, ফরম্যাট বাটনে, টাইটেল বার। এটি হচ্ছে আমরা দেখে নিচ্ছি এখন। আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলে এখানে অনেকগুলো কমান্ড আসবে। এখানে এই যে কমান্ডটা রয়েছে, এখানে অনেকগুলো কমান্ড রয়েছে, এখানে হলো রিবন, এখানে কিন্তু কলাম, লাইন, টাই, বার, এরিয়া, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম রয়েছে। আমরা এখানে যে কোনো একটা ডায়াগ্রামকে সিলেক্ট করে আমরা আমাদের হিসাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি চার্ট বা গ্রাফের মাধ্যমে। এটি কোথায় পাওয়া যাবে তাহলে? এটি পাওয়া যাবে আমাদের ইনসার্ট রিবন। তো রিবনে ইনসার্ট বাটনে ক্লিক করলেই আমরা কি পেয়ে যাব? আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখানে চার্ট নিতে পারবো এবং সেই চার্টকে আমরা আমাদের এই এক্সেল ওয়ার্কবুকে প্রদর্শন করতে পারবো। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে রিবনের ইনসার্ট বাটনে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন মতো ডায়াগ্রাম বা চার্ট নিতে পারি। যে বাটনগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো কোথায় থাকে? স্ট্যাটাস বার, টাইটেল বার, শিফট ট্যাব, কুইক অ্যাক্সেস টুলবার। আমরা পূর্বে আলোচনা করেছি, যা দেখতে পাচ্ছি এক্সেল উইন্ডোর উপরে 1 2 3টি বাটন রয়েছে। এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস বার। আমরা যেগুলো বেশি ব্যবহার করি ওইগুলো এখানে থাকে। আমরা এখন এর মাধ্যমে সংরক্ষণ, আনলক এবং রিমুভ সহজেই করতে পারি। এটি হচ্ছে কুইক অ্যাক্সেস বার। কুইক অ্যাক্সেস যোগ করার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক? আমাদের কি সাম a1 b1, সাম a1 plus b1। আমরা জানি যে স্প্রেডশিট প্রোগ্রামে দেখিয়ে নিচ্ছি, স্প্রেডশিট প্রোগ্রামে প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে যখন আমরা ফর্মুলা ফাংশন টাইপ করব, প্রথমে আমাদের করতে হবে সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। যদি এখানে সমান চিহ্ন নেই তার মানে কি এটা ভুল, এটা প্রমাণ আমাদের হয় না। সমান চিহ্ন নেই, ফর্মুলা মানে যাই করে কেন সমান চিহ্ন দিয়ে আমাদের শুরু করতে হবে। সমান চিহ্ন না দিলে কিন্তু সেই ফর্মুলা কাজ করবে না। যোগ করার ক্ষেত্রে যে কোন সূত্রটি সঠিক? এখানে এখানে আমরা 4টি কমান্ড দেখতে পাচ্ছি, তবে আমরা সবাই বলতে পারি এটি ব্যবহার কেন? এখানে কোনো সমস্যা চিহ্ন নেই, এখানে সমস্যা চিহ্ন রয়েছে, এখানে রয়েছে। তবে সাম a b1, এই যে এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, আমরা কিন্তু যোগ করার ক্ষেত্রে কিন্তু গুণ চিহ্ন ব্যবহার করি না। তা আমাদের যেখানে আছে f1 plus f2 এর সূত্র, আর সূত্র আছে আমাদের সাম f1 f5। এই সূত্রের সঙ্গে আমাদের কিন্তু এই সূত্র মিলে যাচ্ছে। এটা কিন্তু গুণ চিহ্ন দেওয়া আছে, গুণ চিহ্ন দিয়ে কিন্তু আমরা যোগের সম্পর্ক করতে পারি না। হয় যোগ চিহ্ন দিয়ে করব, না হয় f1 f5 দিয়ে আমরা করতে পারি। তাহলে কি হবে? এইট ABC দিয়ে কি বোঝানো হয়? সারি, কলাম, ঘর, তথ্য। আমরা এই যে এ বি সি এগুলো সে কি কলাম, এইভাবে আমরা জানি যে 2007-এ এরকম কলাম রয়েছে 16,384টি এবং সেল রয়েছে 10,38,576 এরকম সেল রয়েছে। উপর থেকে যে ঘরগুলো আছে এ বি সি দিয়ে এগুলো কিগুলো বোঝানো হয়? এগুলো দিয়ে কলামের প্রতিটি বোঝানো হয়। কলাম মানে হচ্ছে একটি কলাম, এ বি সি হচ্ছে একটি কলাম। তো আমাদের কলাম মাইক্রোসফট এক্সেল 1 2 3 দিয়ে কি নির্দেশ করে? সেল, কলাম, সারি এবং ওয়ার্ড। আমরা আবার দেখে নিচ্ছি এখান থেকে
1 2 3 4 আগে বলেছি উপর থেকে নিচ পর্যন্ত কলাম, এগুলো হচ্ছে সারি 1 2 3 4 1 2 3 4 তে সাধারণত সারির নামকরণ করা হয়ে থাকে এবং একটি এক্সেলে এই রকমের সারি রয়েছে 10,48,576 তাহলে কি হবে সারি 1 2 3 দিয়ে সারি নামকরণ করা হয়ে থাকে। ওয়ার্কশিটে A5 B5 C5 এবং D5 সেলগুলো ডাটা যোগ করার সূত্র কিন্তু আমরা A5 B5 C5 এবং D5 যোগ করব। এই ঘরগুলো যোগ করার জন্য আমাদের সূত্রটি হচ্ছে এখানে চারটি কমন দেওয়া আছে, তো কোনটি সঠিক আমরা খুঁজে বের করি। যেমন এখানে আছে আমাদের কি বলেছে A5, এই যে এই ঘরটা হচ্ছে A5 B5 C5 এবং D5, এখানে যোগ করে আমি এখানে রাখবো। দেখুন যোগ করার একটা সমস্যা হচ্ছে সাম A1 প্লাস D3, তো A1 আর D3 এর মধ্যে মিলছে না, এখানে কি আমার এর নাম হচ্ছে কি A5 আর B5 আর সেই দিকে আছে এখানে A1 মিলছে না, এটাই ভুল। তারপর এখানে আছে সাম A1 D3, আমাদের A1 বলতে এটা আর D3 বলতে হচ্ছে এটা, আমাদের এখানে যেখানে তথ্যগুলো দেওয়া আছে মিলছে না, এটাও আবার A5 প্লাস B5 প্লাস C5 প্লাস D5। তো খেয়াল করে দেখি এই কলম হচ্ছে A5, এটা হচ্ছে D5, এটা C5 D5, এটা শুনি বলতে পারি আমরা। আর এখানে আছে সমস্যা A1 B1, এখানে কিন্তু A1 এবং B1 কোনো আমাদের কোনো কিন্তু ডেটা গুলো দেওয়া নেই, A1 কোনো ডেটা নেই, এখানে আছে A5 এখানে আছে A1, তাহলে আমাদের বুঝতে হবে এটা A5 B5 C5 D5, A5 প্লাস B5 প্লাস C5 প্লাস D5 দিয়ে আমরা করতে পারি, যোগ করলে এখানে যোগফলটা আমাদের চলে আসবে। আর এখানে ছিল A1 এর কোনো তথ্যই নেই, আর এখানে ছিল A1 B2, এখানে A1 B2 কোনো তথ্যই নেই, কিন্তু এখানে যোগ করতে আছে আমাদের কোথায় A5 B5 C5 এবং D5, এখান থেকে যোগ চিহ্ন দিয়ে A5 প্লাস B5 প্লাস C5 প্লাস D5 দিয়ে এটা দিলে যোগফলটা আমাদের এখানে চলে আসবে। তাহলে সূত্রটি হচ্ছে এই বিয়োগ করার ক্ষেত্রে যে কোন সূত্রটি সঠিক, A1 minus D1 sum A1 D1 sum A1 plus D1 এবং sum A1 into D1 বিয়োগ কি হবে A1 minus D1, কারণ যোগ চিহ্ন দিয়ে বিস্তার চিহ্ন দিয়ে যোগ করা যায় না, আমাদের এই প্রমাণগুলি ব্যবহার করে যোগ করা যায়, এটা দিয়ে কিন্তু গুণ করা যায়, এটা দিয়ে কিন্তু যোগ করা যায়, কিন্তু যোগ করা যায় না। সহজে বলতে পারি যে A1 minus D1, তার মানে সে A1 কে D1 কে বিয়োগ করবে, A1 সেল কে D1 সেল কে বিয়োগ করার জন্য আমাদের এখানে মাঝখানে বিক্রিয় দিতে হবে। আর যে কোনো সময় ভাষণ করে যখন আমরা কিছু লিখবো সেখানে আমরা প্রথমে কত কি সমাস সঞ্চালন দিয়ে শুরু করতে হবে, সমাস সঞ্চালন দিয়ে যদি আমরা শুরু না করি তাহলে কিন্তু আমাদের সেই ফাংশন বা ফর্মুলাটি কাজ করবে না। সমাস সঞ্চালন শুরু করব এবং A1 থেকে D1 বিয়োগ করার জন্য A1 minus D1 দিলে আমাদের A1 থেকে D1 অটোমেটিক বিয়োগ হয়ে যাবে। কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নেবে? কাগজের কলম, কাগজ কলম, চিহ্ন, ক্যালকুলেটর, গাছের বাকল। আমরা জানি যে কোন এক সময় আমরা হিসাব নিকাশের জন্য গাছের বাকল ব্যবহার করতাম, পাথরের গায়ে লিখে রাখতাম, চিহ্ন সঙ্গে লিখে আমরা হিসাব নিকাশের কাজ সম্পূর্ণ করতাম। সেই সময় ছিল অনেক জটিল, সেই সময় হিসাব রাখার কষ্টসাধ্য কাজ ছিল, কিন্তু এখন কিন্তু আমরা হিসাবকে সহজেই সম্পন্ন করতে পারি। তবে আমি কোনটি আবিষ্কার মানুষ হিসাবের ক্ষেত্রে একদম আমরা একটা ছবি দেখি, এটি কেন সবাই ছিল এবং আমরা সবাই কম বেশি এটি ব্যবহার করি, এটি হচ্ছে ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পর হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়া গেল, কিছু জটিল গাণিতিক সমস্যার সমাধান থেকেই যায়। তবে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সহজেই হিসাবে কাজ করতে পারি, তবে ক্যালকুলেটর আবিষ্কারের পরেও কিছু জটিল সমস্যার সমাধান করা সম্ভব হয়নি, যা সম্ভব হয়েছে কম্পিউটার আবিষ্কার হওয়ার ফলে। তবে আমরা বলতে পারি যে ক্যালকুলেটর আবিষ্কার মানুষকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, কারণ ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরে মানুষের আগে যে হিসাব করতে অনেক কষ্ট করতে হতো, অনেক সময় ব্যয় করতে হতো, ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরে সেই কাজটি আমরা খুব সহজেই করতে পেরেছি। তাই আমরা বলতে পারি যে ক্যালকুলেটর আবিষ্কার মানুষের হিসাব ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ।